তাহলে আজকে আমরা পড়ব মেটের মেডিকা আর্সেনিক অ্যালবাম। এই আর্সেনিক ঔষধটা আমাদের আপনার খনিজ ঔষধ এটাকে বলা হয়, এটা সাধারণত শেকো বিষ থেকে তৈরি। এই ওষুধটা শেকো বিষ থেকে তৈরি। তো এই শেকো বিষটা আগে মানুষ কী কাজে ব্যবহার করত? মোটা তাজাকরণের ক্ষেত্রে, অর্থাৎ গরু ছাগল বলেন বা মানুষ বলেন, এদের মোটা তাজাকরণের কাজে ব্যবহার করত। মোটা তাজাকরণের জন্য ব্যবহার করত এবং এখনও মহিলাদের রূপচর্চার ক্ষেত্রে, অর্থাৎ তাদেরকে রূপ লাবণ্য ধরে রাখার জন্য বা স্বাস্থ্য বৃদ্ধি করার জন্য অনেক হোমিওপ্যাথিক চিকিৎসক এই আর্সেনিক ঔষধটাকে নিম্নক্রমে ব্যবহার করে থাকে। আর এই আর্সেনিক ঔষধটার মধ্যে অনেক গুণ আছে, যেটাকে গভীর এবং পলিকেস্ট ওষুধ বলা হচ্ছে। এর মধ্যে এটা প্রধানত আপনার অ্যান্টিসোরিক ঔষধ, কিন্তু অ্যান্টিসোরিক, অ্যান্টিসাইকোটিক এবং অ্যান্টিসিপিলিটিক সকল গুণই আমরা দেখতে পাই। এখন আসি আমরা যে আর্সেনিকের মূল কথা কি। আর্সেনিকের মূল কথা হলো যে নিদারুণ দুর্বলতা, অস্থিরতা ও মৃত্যু ভয়। আর্সেনিকের রোগী হবে অথচ তার মধ্যে নিদারুণ দুর্বলতা থাকবে না, অস্থিরতা থাকবে না, মৃত্যু ভয় থাকবে না, সেটা হতে পারে না। তাই আর্সেনিকের প্রথম কথা হলো নিদারুণ দুর্বলতা, অস্থিরতা এবং মৃত্যু ভয়। আর এদের রোগগুলো সাধারণত মধ্যদিবা, দিনের মধ্যবেলায়, অর্থাৎ 12টা থেকে 2টা এবং মধ্যরাত্রি 12টা থেকে 3টার সময় এদের রোগ লক্ষণগুলো বৃদ্ধি পায়। বা রোগ লক্ষণ যখনই বৃদ্ধি পাক না কেন, যখনই রোগ লক্ষণ প্রকাশ পাক না কেন, যদি রাত্রি 12টার সময় বা 12টা থেকে 3টার মধ্যে হঠাৎ রোগটা আবির্ভাব হয়, তাহলে আমরা সেই রোগীটাকে আর্সেনিক অ্যালবাম দিতে পারি। সেই রোগীটা যদিও অ্যালোপ্যাথিক চিকিৎসার অধীনে থাকুক বা হোমিওপ্যাথি বা যে কোনো চিকিৎসার অধীনে থাকুক না কেন, যদি রাত্রি 12টা থেকে 3টার মধ্যে রোগ আক্রমণ দেখতে পাই আমরা, তাহলে নিঃসন্দেহে আমরা আর্সেনিক অ্যালবামকে প্রয়োগ করতে পারি। আর এর পিপাসার ক্ষেত্রে দেখেন একটা দারুণ বৈশিষ্ট্য আছে, সেটা হলো প্রবল পিপাসা আছে, তারপরও কিন্তু সে পানি খায় না খুব বেশি, ক্ষণে ক্ষণে স্বল্প স্বল্প জলপান করে এবং জলপান মাত্রেই তার বমি হয়। এর কারণ কি দেখেন, যে এর পানি খেলে বমি হবে, তার কারণে এ পানি খেতে চায় না। আবার দেখেন পানি না খেলে তার এই যে ভিতরটা শুকায় যায়। কারণ কি? কারণ প্রবল পিপাসা তার মধ্যে আছে, আর পিপাসা সত্ত্বেও সে পানি বেশি খায় না। এর কারণ হলো পানি খেলে বমি হয়ে যাবে এবং ঠান্ডা পানি তার পেটে সহ্য হয় না। যে কারণে এই আর্সেনিকের রোগীগুলো আপনার চেম্বারে আসলে দেখবেন যে একটা পানির বোতল সাথে থাকবে। সে করবে কি, ঢাকনাটা খুলে 1 ঢোক পানি খাবে, আবার 10 মিনিট পর আবার 1 ঢোক পানি খাবে। অর্থাৎ পানি নিয়ে তার মধ্যে দেখবেন যে একটা উন্মাদনা কাজ করে। কারণ কি, তার পানি সবসময় খেতেই হবে, মুখ ঠোঁট শুকিয়ে যায়, পিপাসা, দারুণ পিপাসা লাগে, কিন্তু বেশি পানি খেতে পারে না, সেজন্য বারবার অল্প অল্প করে পানি খায়। আর পানি নিয়ে এর উন্মাদনা কি, যে পানিটা আবার বিশুদ্ধ, তো পানির মধ্যে কোনো জীবাণু নেই, তো সব সময় এই রোগীটা তো আসলে পরিষ্কার পরিচ্ছন্ন, শৌখিন, ফিটফাট রোগী, যার কারণে এর প্রতিটা কাজ, প্রতিটা বস্তু, প্রতিটা জিনিসে এ পরিষ্কার পরিচ্ছন্নতা পছন্দ করে এবং এ সব কিছুতে খুঁতখুঁতে স্বভাবের। যার কারণে সে তো পানিটা খাবে একটু শান্তি করে, তার আত্মাটাকে পুরাবে। সেই কারণেও পানিটা যাতে বিশুদ্ধ হয় এবং নির্মল পানি সে সংরক্ষণের ব্যবস্থা করে এবং সবসময় তার কাছে পানি রাখে, যাতে কখনো অন্য জায়গায় বিশুদ্ধ পানি ছাড়া অন্য কোনো পানি খেতে না হয়। সেই কারণেও
নিজের কাছে পানি রাখে। আর এই রোগীটার মধ্যে দেখবেন যে জ্বালা থাকে এবং দুর্গন্ধ থাকে। জ্বালা কীরকম? এদের জ্বালাটা অঙ্গারের মতো জ্বালা, অর্থাৎ আগুনে পুড়ে যাওয়ার মতো জ্বালা থাকে। মানে অন্যান্য রোগী যেমন মেডোরিনাম, ফসফরাস, শিকেলি, সালফার, এপিস এদের জ্বালা আছে, কিন্তু এই আর্সেনিকের জ্বালার কাছে ওদের এই জ্বালা কিছুই না। কারণ কি? আর্সেনিকের জ্বালা আগুনে পুড়ে যাওয়ার মতো জ্বালা, অঙ্গারের মতো জ্বালা। আর সেই জ্বালা একমাত্র গরম প্রয়োগেই উপশম বোধ করে। আর্সেনিকের রোগী জ্বালার কারণে অনেক সময় গায়ের কাপড় খুলতে চায়, কিন্তু যখনই গায়ের কাপড় খোলে তখনই তার শীত বোধ করে। আর যখনই শীত বোধ করে তখন তার কষ্টগুলো বেড়ে যায়, তৎক্ষণাৎ সে আবার গায়ের কাপড় পরে নেয়। অর্থাৎ শরীরে কাপড় দিলে বা আবরণ দিলে অথবা গরম উত্তাপ দিলে তার ভালো বোধ করে এবং সে সুস্থ বোধ করে। যে কারণে এই রোগীগুলো জ্বালাতেও গরম প্রয়োগে তার ভালো লাগে এবং গায়ের কাপড় খুলতে চায় না। দেখেন শিকেলি করেও জ্বালা আছে, একই জ্বালা, আর্সেনিকের মতো জ্বালা, তবে অতটা না তীব্র। শিকেলি করে জ্বালাতে শিকেলি করে রোগী গায়ের পোশাক রাখতে পারে না। যদিও তার শরীর ঠান্ডা থাকে তারপরও গায়ে কাপড় রাখতে পারে না, সে গায়ের কাপড় খুলে ফেলে। আমরা ক্যাম্পরেও দেখি যে জ্বালা আছে এবং তার শরীর অত্যন্ত ঠান্ডা থাকে, তারপরও ভিতরে জ্বালা থাকে। ফসফরাসেও আমরা জ্বালা দেখি, মেডোরিনামে জ্বালা দেখি, সালফারেও আমরা জ্বালা দেখি, কিন্তু প্রত্যেকটা রোগীর বৈশিষ্ট্য আলাদা আলাদা আছে। যেমন আপনার সালফার, মেডোরিনাম, তারপরে রাস্টক্সের রোগীগুলো এদের জ্বালার জন্য এরা করে কি, লেপ ক্যাথার মধ্যে থেকে রাস্টক্স না, মেডোরিনাম, সালফার, এই রোগীগুলো জ্বালার কারণে তারা শীতের মধ্যেও লেপের বাইরে হাত পা রাখে, অর্থাৎ হাত পা লেপের মধ্যে রাখতে পারে না, জ্বালার কারণে তারা লেপের বাইরে রাখে। আর আর্সেনিক জ্বালার কারণে লেপের মধ্যে হাত পা ঢুকায়। কারণ কি? তার মধ্যে সে গরম পাবে, আর গরম পাইলে তার রোগ লক্ষণ কিছুটা কম হবে, তার ভালো লাগবে। আর আমরা দেখি ব্রায়োনা রোগীতেও কিন্তু গরম প্রয়োগে উপশম হয়, কিন্তু ব্রায়োনা রোগীতে গরম প্রয়োগে কিসের উপশম হয়? ব্রায়োনা রোগীতে গরম প্রয়োগে বাতের ব্যথার উপশম হয়। আর রাস্টক্সের রোগীর গরম প্রয়োগে সকল কষ্টেরই উপশম হয়, অর্থাৎ গরমে রাস্টক্সের রোগীগুলো ভালো থাকে, আর্সেনিকের রোগীগুলো গরমে ভালো থাকে, গরম প্রয়োগে তার সকল কষ্ট কমে। কিন্তু একটা পার্থক্য দেখেন যে আর্সেনিকের রোগী সকল ক্ষেত্রে গরম পছন্দ করলেও মাথা যন্ত্রণায় অর্থাৎ মেনিনজাইটিসে সে ঠান্ডা চায় এবং পেটে ঠান্ডা চায়, মাথায় এবং পেটে আর্সেনিক মাথায় এবং পেটে ঠান্ডা চায়, কিন্তু শরীরের অন্যান্য কষ্টে গরম চায়। ফসফরাস রোগীও শীতকাতর, সে কিন্তু সব কিছুতেই গরম চায়, কিন্তু সেও পেটে এবং মাথায় ঠান্ডা চায়। ফসফরাসের রোগীগুলো অত্যধিক ঠান্ডা, বরফ জল, এমনকি ফ্রিজের ঠান্ডা পানি সে খেতে পছন্দ করে, তার ভালো লাগে। কিন্তু ব্রায়োনের রোগী আর্সেনিকের রোগী ঠান্ডা পানি খেতে পারে না। ঠান্ডা পানি তার পেটে কিছুক্ষণ পর যেই গরম হয় আর্সেনিকের রোগীগুলো পানি পান করার সাথে সাথে, ঠান্ডা পানি পান করার সাথে সাথে বমি হয়ে যায়। আর ফসফরাসের রোগীগুলো ঠান্ডা পানি পান করে, সেই পানি 5-10 মিনিট পর যখন গরম হয়ে ওঠে তখন বমি হয়ে যায়। অর্থাৎ ফসফরাসের রোগী গরম পানি খেতে পারে না, ঠান্ডা পানি পছন্দ করে। আর আর্সেনিকের রোগীগুলো গরম পানিতে উপশম বোধ করে, ঠান্ডা পানি তার পেটে যাওয়ার সাথে সাথে বমি হয়ে উঠে যায়। তাহলে আমরা দেখলাম যে ব্রায়োনের রোগী গরম কাতর, কিন্তু মাথায় সে ঠান্ডা চায়। ব্রায়োনের রোগীগুলো গরম কাতর, কিন্তু মাথায়
ঠান্ডা চাই, অর্থাৎ ঠান্ডা পানিতে ধুলে তার ভালো লাগে। আর্সেনিকের রোগীগুলো শীতকাতর, কিন্তু তার সমস্ত শরীরের কষ্ট গরমে ভালো থাকে, শুধুমাত্র পেটে এবং মাথায় ঠান্ডা চাই। ফসফরাসের রোগীগুলো শীতকাতর, তার সকল কষ্ট গরমে কমে, কিন্তু পেটে এবং মাথায় সে ঠান্ডা চায়। আর আর্সেনিকের রোগীগুলো দেখবেন যে এদের মধ্যে অত্যধিক অস্থিরতা থাকে, অত্যন্ত অস্থিরতা থাকে। অস্থিরতা কার কার আছে? আর্সেনিকের আছে, রাস্টক্সের আছে, অ্যাকোনাইটের আছে। আর্সেনিকের অস্থিরতা হচ্ছে মানসিক, রাস্টক্সের অস্থিরতা হচ্ছে শারীরিক, আর অ্যাকোনাইটের অস্থিরতা হলো শারীরিক এবং মানসিক উভয়ই। কীরকম দেখেন, আর্সেনিকের রোগীগুলো যখন একবার বা দুইবার বমি করবে অথবা পাতলা পায়খানা করবে, তারপর তার শরীর এত পরিমাণে নিস্তেজ হয়ে যাবে, এত পরিমাণ দুর্বল হয়ে যাবে, মনে হবে যেন কয়েক মাস ধরে সে অসুস্থ। অর্থাৎ তার মধ্যে নিদারুণ দুর্বলতা দেখা দেবে, তার সাথে সাথে তার মধ্যে অস্থিরতা চলে আসবে এবং মৃত্যু ভয় চলে আসবে। তাহলে সে মৃত্যু ভয়ে অস্থির হয়ে পড়ে, কারণ তার শরীর সায় দেয় না, তার কাজে তার শরীর সায় দেয় না। দুই একবার পাতলা পায়খানা হলে অথবা বমি হলে সে অত্যন্ত দুর্বল হয়ে পড়ে, এমন পরিমাণ দুর্বল হয়ে পড়ে যে সে মনে করে সে আর বাঁচবে না, তাই সে ছটফট করতে থাকে এবং তখন তার আত্মীয় পরিজনকে পাশে ডাকে এবং কারোর সাথে কোনো অন্যায় করে থাকলে তাদের কাছে মাপ চায় এবং বলে, ভাই তুই আমার ছেলেটাকে দেখিস, আমি তো আর বাঁচব না, এরকম করে কথা বলতে চাই। আর্সেনিকের রোগীগুলো কিন্তু একা থাকতে পছন্দ করে, কিন্তু অসুস্থ অবস্থায় একা থাকতে চায় না। অসুস্থ অবস্থায় একা থাকলে সে মনে করে যে আমি মারা যাব। অসুস্থ অবস্থায় সে একা থাকতে পারে না, অসুস্থ অবস্থায় সে সঙ্গী চায়, কিন্তু অন্য সময় সে সঙ্গী চায় না, একাকী থাকতেই বেশি পছন্দ করে। শিশুরা কোলে থাকতে ভালোবাসে, তেমনি আবার তার দিকে কেউ তাকালে সে বিরক্ত হয়, ক্রুদ্ধ হয়। তাহলে আর্সেনিকের রোগীগুলো তাদের স্বাস্থ্য এত পরিমাণে ভেঙে যায়, যার কারণে সে অস্থির হয়ে পড়ে। তার মানে তার অস্থিরতাটা মানসিক, তার মধ্যে ভয় চলে আসে যে আমি মনে হয় মারা যাব। ডাক্তারেরও কিন্তু মনে হয় যে তার রোগী হয়তো মারা যাবে, এই রোগীকে আর হয়তো বাঁচানো যাবে না। মানে এমন পরিমাণের ইমিউনিটি দুর্বল যে খুব দ্রুত তার শরীর মানে ভেঙে যায় এবং মনে হয় যেন মৃত্যু তার সন্নিকটে চলে এসেছে। ডাক্তারেরও অনেক সময় ভয় চলে আসে। তো এই রোগীগুলো এই মানসিক অস্থিরতার কারণে দেখবেন যে ঘরে শুয়ে থাকলে সে বাইরে আসতে চায়, বাইরে থাকলে সে ঘরে যেতে চায়, বা খাটে শুয়ে থাকলে সে চেয়ারের উপর যেয়ে বসতে চায়। অর্থাৎ তার স্থান পরিবর্তন করলে এই অস্থিরতাটার কিছু কম হয় বা অনেক সময় হয় না। সে মনে করে হয়তো এরূপ করলে হয়তো বুঝি একটু শান্তি পাবো। ঘর থেকে বাইরে আসে, বাইরে থেকে চেয়ারে বসে, চেয়ার থেকে অর্থাৎ যদি সে দুর্বলও হয়ে পড়ে, অত্যন্ত দুর্বল হয়ে পড়ে, তারপরও তার অস্থিরতা পিছু ছাড়ে না। তখনও সে যদি নড়াচড়ার সুযোগ পায় তাহলে এখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে যেতে চায়। এবং বাচ্চা শিশুরা অনেক সময় মায়ের কোল থেকে বাপের কোল, বাপের কোল থেকে ভাইয়ের কোল, এইভাবে কোল পরিবর্তন করে তার অস্থিরতা প্রকাশ করে। আর রাস্টক্সের রোগীগুলো তাদের দেহে ওই যে যখন ঘর্ম অবরুদ্ধ হয়ে অথবা ঘর্ম বসে, যে গরম থেকে ঠান্ডায় প্রবেশ করার ফলে ঘর্ম বসে যায় এবং তার শরীরের মধ্যে অস্থিরতা দেখা দেয়। সেই অস্থিরতার কারণে তাদের গা হাত পা কামড়াতে থাকে, সর্বশরীরে কামড়ানি একটা বেদনা দেখা দেয়, যেটা নড়াচড়া করলে ভালো থাকে। যে কারণে আর্সেনিক এই রাস্টক্সের রোগীগুলো অস্থিরতা প্রকাশ করে এবং নড়াচড়া করে। নড়াচড়া করতে থাকলে তার শরীরটা গরম হয় এবং উত্তপ্ত হলে তার ভালো লাগে, এই কারণে সে অস্থির হয় এবং শারীরিক অস্থিরতা প্রকাশ করে। আর আর্সেনিক প্রকাশ করে মানসিক অস্থিরতা। আর অ্যাকোনাইটের রোগীগুলো হঠাৎ করে রোগাক্রান্ত হয় কালবৈশাখী ঝড়ের মতো, ঝড়ের মতো তার আক্রমণ হওয়ার ফলে সে মনে করে আমি বাঁচব না, এবং সে অনেক সময় মৃত্যুর তারিখ বা সময় পর্যন্ত বলে দেয়।
এর মধ্যে শারীরিক এবং মানসিক দুই ধরনের অস্থিরতাই দেখা দেয়। আমরা জানি কি অ্যাকিউট রোগগুলো অনেক সময় রোগীকে মেরে ফেলে, অর্থাৎ তার জীবন শেষ করে দেয়, অথবা রোগটা নিজেই চলে যায় কিছুক্ষণের মধ্যে, কোনো ওষুধ খেলেও যায় না খেলেও যায়। তো আর এখন এটা রোগীগুলো শারীরিক ও মানসিকভাবে অস্থির হয়ে পড়ে এবং মৃত্যু ভয়ে কাতর হয়ে পড়ে। দেখেন আর্সেনিকে, রাস্টক্সে এবং অ্যাকোনাইটে 3টা ওষুধেই অস্থিরতা আছে, 3টা ওষুধেই মৃত্যু ভয় আছে। এখন আসি আমরা এই আর্সেনিক ওষুধের মানসিক লক্ষণে। আর্সেনিক ওষুধের রোগীগুলো একটু চিটার বাটপার টাইপের হয়। কারণ কি, নেট্রাম সালফ থুজা এরা তো সাইকোটিকের রাজা। এই সাইকোটিকের রাজা আর্সেনিকের মধ্যেও সাইকোটিক দোষ পাওয়া যায়, যে কারণে নেট্রাম সালফ থুজা যেমন কথাবার্তা ঘুরাই ফিরাই বলতে সিদ্ধহস্ত, আর্সেনিকের রোগীগুলো কথাবার্তা ঘুরাই ফিরাই বলতে সিদ্ধহস্ত। এই রোগীগুলো সাইকোটিক প্রবণ হওয়ার কারণে, মানে পৃথিবীতে যত রকমের চুরি ডাকাতি লাম্পট্য, তারপরে ভ্রাতায় অমিল, শ্বশুর শাশুড়িতে অমিল, পুত্রবধূতে শাশুড়িতে অমিল, এ সমস্ত কিছু কিন্তু ওই সাইকোসিস করে থাকে। আর এই সাইকোসিস না থাকলে আমাদের এই পাপের শাস্তি এত জটিল হতো না। এই সাইকোসিসের কারণেই আমাদের মধ্যে খারাপ গুণগুলো চলে আসে। তখন ভাইকে ঠকাতে চাই, মা বাবাকে ঠকাতে চাই, বোনকে ঠকাতে চাই, অন্যকে ঠকিয়ে তার সম্পত্তি দখল করতে চাই। আর্সেনিকের রোগীগুলো কি মনে করে জানেন? আর্সেনিকের রোগীগুলো মনে করে আমার যদি প্রচুর টাকা পয়সা হয় তাহলে আমি ভালো মন্দ খাবার খাবো, আমার স্বাস্থ্য বজায় রাখবো। আমার টাকা পয়সা যদি হয়, ধন সম্পদ থাকে প্রচুর, তাহলে আমার মৃত্যু পর্যন্ত আমি ঠেকে দিতে পারবো। মানে তার ধারণা আর কি, যে তার প্রচুর ধন সম্পদ লাগবে। প্রচুর ধন সম্পদ থাকলে সে সব সময় স্বাস্থ্যকর খাবার খাবে, স্বাস্থ্যকর পরিবেশে বাস করবে এবং ভালো ভালো খাবার খাবে, দামি দামি ওষুধ খাবে এবং রোগ হওয়ার সাথে সাথে ডাক্তারের কাছে দৌড়বে। অর্থাৎ সে মনে করে আমার প্রচুর ধন সম্পদ থাকা দরকার, থাকলে আমি মৃত্যুকে পর্যন্ত ঠেকিয়ে দেব, এমন একটা তার ভ্রান্ত বিশ্বাস। যার কারণে এই রোগীগুলো অত্যন্ত কৃপণ হয়, টাকা পয়সা খরচ করতে চায় না, টাকা পয়সা খরচ করতে চায় না এবং অন্যের সম্পত্তি কীভাবে নিজের দখলে নেবে, আত্মসাৎ করবে সেই চিন্তায় সে ব্যস্ত। সে মনে করে স্ত্রীরটাও আমার, মা বাবারটাও আমার, শ্বশুর শাশুড়িরটাও আমার, এমনকি নিজেরটা তো আমার আছেই। এই রকম আর কি তার ভিতরে কাজ করে। আর এই রোগীগুলো অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন হয়। কী রকম পরিষ্কার পরিচ্ছন্ন দেখেন, রোগীগুলো যদি হসপিটালের বেডেও শুয়ে থাকে তবুও বলবে আমার বিছানা চাদর চেঞ্জ করে দাও, আমি বাড়ি থেকে নিয়ে আসছি সেই বিছানা চাদর পারো, আমার বালিশটা চেঞ্জ করে দাও। এই দেখো তো ওই দেয়ালের ছবিটা এরকম বাঁকা কেন, এরা কি বোঝে না কিছু? দেয়ালের ছবিটা সোজা করো। যতক্ষণ না ওই ছবিটা সোজা করা যায় ততক্ষণ তার মধ্যে অস্থিরতা কাজ করে। তো আমরা দেখি কি আর্সেনিকের রোগীগুলো, মহিলা রোগীগুলো বিশেষ করে, যে যদি কোনো কিছু নোংরা থাকে, এলোমেলো থাকে, যতক্ষণ পর্যন্ত না ওইটা সঠিক জায়গায় স্থাপন করতে পারে এবং চাকর ঝি এরা বাড়িঘর যদি পরিষ্কার পরিচ্ছন্ন করে, তারপর তার মন মতো না হলে সে আবার সে কাজগুলো করতে থাকে। এবং যতক্ষণ পর্যন্ত না পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে পারে বা এলোমেলো জিনিসগুলোকে পরিবর্তন না করতে পারে, ততক্ষণ তার মধ্যে শান্তি থাকে না, অশান্তি বিরাজ করে এবং সে চেষ্টা করে, যদি নড়াচড়া শক্তি তার থাকে তাহলে সে আগে ওগুলো গোছায় পরিপাটি করে তারপরে সে শান্তি পায়। আর্সেনিকের রোগীগুলো দেখবেন যে চুল সুন্দর করে পরিপাটি করে কাটা, গোঁফগুলো সুন্দর করে বাটারফ্লাই করে কাটা ছাটা, দাড়িগুলো সুন্দর করে কাটা এবং পরিষ্কার পরিচ্ছন্ন জামাকাপড় পরে এবং জুতাগুলো পালিশ করে পরে থাকে। এমনকি যদি স্কুলের বাচ্চারাও হয় তাহলে তারা স্কুল থেকে এসে সুন্দর করে তাদের বই খাতাগুলো নির্দিষ্ট জায়গায় রাখবে, ব্যাগগুলো নির্দিষ্ট জায়গায় রাখবে, তারপরে স্যান্ডেল জুতা নির্দিষ্ট জায়গায় রাখবে এবং হাত মুখ ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে খেতে বসবে। কিন্তু অন্যদিকে দেখেন আর্সেনিক এই সালফারের রোগীগুলো সম্পূর্ণ উল্টা। যদি সালফারের রোগী বাচ্চা রোগী হয়, স্কুল থেকে আসে, তাহলে তার ব্যাগটা টান দিয়ে ফেলবে খাটের উপরে, জুতাটা টান দিয়ে ফেলবে আরেক জায়গায়।
তার পোশাকটা টান দিয়ে ফেলবে আরেক জায়গায়, অর্থাৎ তার কোনো কিছুই পরিপাটির সাথে হয় না। সালফারের রোগীগুলো দেখবেন যে চুল কাটে না, নখ কাটে না, গায়ে ময়লা, দাঁতে ময়লা, তার দাড়িগুলো অনেক বড় বড়, নখগুলো বড় বড়, তারপরে পোশাক আশাক পরে আছে মনে হয় যেন কয়েক মাস কাচেনি, জুতাটা এত নোংরা মনে হবে যেন জুতার মধ্যে দিয়ে ময়লা বেরোচ্ছে, কিন্তু তার মধ্যে এ বিষয়ে কোনো রকম মানে ভ্রুক্ষেপ নেই। সে মনে করে যে সে সবার শ্রেষ্ঠ, সে দার্শনিক, সে সবই জানে, সবই বোঝে, তার সমান কেউ বোঝে না। তাহলে আমরা আর্সেনিক এবং সালফারের পার্থক্য দেখে আসলাম যে দুই রোগীগুলো দুই রকম কোয়ালিটির, একজন খুবই পরিষ্কার পরিচ্ছন্ন আর আরেকজন হচ্ছে অপরিষ্কার অপরিচ্ছন্ন নোংরা স্বভাবের। আর্সেনিকের রোগগুলো আমি বলেছি আগেই যে রাত্রি 12টা থেকে 3টার মধ্যে এবং দিনের বেলায় 12টা থেকে 2টার মধ্যে বাড়ে, তবে অনেক সময় সন্ধ্যাবেলায়ও বাড়ার লক্ষণ আমরা দেখি। আর্সেনিকের রোগগুলো নির্দিষ্ট সময়ে আক্রমণ করে, হয়তো 1 দিন পর, 2 দিন পর, 3 দিন পর, 5 দিন পর, 7 দিন পর, অথবা 15 দিন বা 14 দিন পর পর রোগ আক্রমণ করে, এবং দেখবেন যে নির্দিষ্ট সময়ে রোগ আক্রমণ করে থাকে, নির্দিষ্ট দিনে হোক বা নির্দিষ্ট সময়ে হোক এই রোগগুলো আক্রমণ করে থাকে। আমরা এরকম নির্দিষ্ট সময়ে রোগ আক্রমণ পাই চায়না এবং নেট্রামিউরে। আর আর্সেনিকের সকল প্রকার স্রাব অত্যন্ত দুর্গন্ধযুক্ত হয়। আর্সেনিকের স্রাব অত্যন্ত দুর্গন্ধযুক্ত। কীরকম দুর্গন্ধ? মানুষ মারা গেলে যেমন গন্ধ, ঠিক মানুষ মরা, মানুষ পচা গন্ধ তার মধ্যে পাওয়া যায়। আর্সেনিকের সকল স্রাবেই এই রকম দুর্গন্ধ পাওয়া যাবে, এবং এর সকল স্রাব অত্যন্ত ক্ষতকর। নাকে সর্দি, কানের পুজ, তারপরে মহিলাদের শ্বেতপ্রদর, সমস্ত স্রাবে তাদের ক্ষতকর থাকে, এবং যেখানে লাগে সেই জায়গাটা জ্বালা করতে থাকে, সেই জায়গাগুলোতে জ্বালা করতে থাকে, অর্থাৎ ক্ষতকর এবং জ্বালাজনক। আর্সেনিকের দুর্গন্ধ অত্যন্ত, মল মূত্র শ্বাস প্রশ্বাস সব কিছুতেই অত্যন্ত দুর্গন্ধযুক্ত, এবং এই স্রাবগুলো যেই জায়গায় লাগে সেখানে ক্ষত হয়ে যায়। নাক মুখ মলদার যেখান দিয়ে যে স্রাবই বেরোক না কেন সেই জায়গাটাতে ওই স্থানটা হেজে যায়। আর আর্সেনিকের রোগীগুলো দেখা যায় যে মাথার স্থানে স্থানে টাক দেখা দেয়, এটা ফ্লোরিক অ্যাসিডের মধ্যেও পাওয়া যায়। আর্সেনিকের রোগী আমরা জানি শীতকাতর, তারপরও তার আর্সেনিকের রোগীগুলো আমরা জানি শীতকাতর, তারপরও তার হচ্ছে মানে অত্যধিক জ্বালা দেখা দেয়। শীতকাতর রোগীর সাধারণত জ্বালা দেখা দেওয়ার কথা না, কারণ শরীর তার ঠান্ডা থাকে, তারপরও তার জ্বালা দেখা দেয়, আর সেই জ্বালা উত্তাপ প্রয়োগে উপশম বোধ করে। আমরা সাধারণত জানি কি জ্বালাতে ঠান্ডা দিলে উপশম হওয়ার কথা, কিন্তু এর ব্যতিক্রম হলো জ্বালাতে এর গরম প্রয়োগে উপশম বোধ করে। আর আর্সেনিকের দেখেন আপনার যারা এই যে পচা বাসি খাবার খায়, পচা মাছ মাংস ইত্যাদি খাবার খায়, এইগুলো খাওয়ার ফলে তাদের উদারময় দেখা দেয়, এবং পেটের মধ্যে বুটপাট ফুটপাট করে এবং পেটের গণ্ডগোল দেখা দেয়। সেক্ষেত্রে আমরা আর্সেনিককে দিতে পারি। ঠান্ডা ফলমূল, বরফ, আইসক্রিম খেয়ে পেটের গোলযোগ, তারপরে যে দূষিত বাষ্প বা বিষাক্ত জীবাণু বা কীট পতঙ্গের দংশনজনিত অসুস্থতাতেও আমরা আর্সেনিক দিতে পারি। যারা আপনার এই যে গাড়ি ধোয়ার কাজ করে, রঙের কাজ করে, ওয়েল্ডিংয়ের কাজ করে, এদের মধ্যে আপনার দূষিত বাষ্প বা বিষাক্ত জীবাণু এগুলো ঢুকে যায়, যে কারণে আর্সেনিক দিয়ে গেলে এগুলো ভালো থাকে। আর আর্সেনিকের খাওয়ার পর অথবা পানি পান করার পর ক্রমাগত উদ্গার উঠতে থাকে। আর্সেনিকের মলগুলো হচ্ছে কালো বর্ণের হয়ে থাকে, আর্সেনিকের মলগুলো কালো বর্ণের হয়ে থাকে। আর্সেনিকের হাঁপানি আছে, এই হাঁপানি বা শ্বাসকষ্ট, নিদারুণ শ্বাসকষ্ট, এই শ্বাসকষ্টের সময় রোগী শুয়ে থাকতে পারে না, উঠে সম্মুখভাগে ঝুঁকে বসতে বাধ্য হয়। ক্রুদ্ধ হওয়ার পর, অর্থাৎ রেগে যাওয়ার পর, ঠান্ডা লাগার পর, পরিশ্রম করার পর,
এদের এই শ্বাসকষ্ট বৃদ্ধি পায়, বুকের মধ্যে সাঁই সাঁই বা ঘড় ঘড় শব্দ দেখা দেয়। আর আমরা জানি কি আর্সেনিকের ঠোঁট কালো বর্ণের হয়ে থাকে, আর্সেনিকের ঠোঁটগুলো কালো বর্ণের হয়ে থাকে, আর অ্যান্টিমটার্টের ঠোঁটগুলো নীল বর্ণ হয়ে থাকে। অর্থাৎ বুকের মধ্যে ঘড় ঘড় শব্দ, সাঁই সাঁই শব্দ, শ্বাসকষ্ট যখনই আমরা দেখি তখন আমরা পার্থক্য করব যে আর্সেনিকের রোগীগুলোর বুকের মধ্যে ঘড় ঘড় সাঁই সাঁই শব্দ, শ্বাসকষ্ট থাকবে, কিন্তু ঠোঁটটা হবে কালো বর্ণের, ঠোঁট কালো হয়ে যাবে। দেখবেন বিড়ি সিগারেট রাত 12টার পর বিছানা লাফ দিয়ে উঠে বসে, দম বন্ধ হয়ে যাবে এর জন্য। জি, ওই দম বন্ধ হয়ে মারা যাওয়ার ভয়ের রাত্রে হঠাৎ করে বিছানা থেকে উঠে লাফ দিয়ে বসে রাত 12টায়। তো বুকের মধ্যে ঘড় ঘড় শব্দ, সাঁই সাঁই শব্দ, শ্বাসকষ্ট, এগুলো আমরা কোথায় পাই? অ্যান্টিমটার্টে পাই। এগুলো আমরা কোথায় পাই? আর্সেনিকে আছে, কার্বোভেজেও আছে। কিন্তু পার্থক্য হলো এই অ্যান্টিমটার্টে রোগীর ঠোঁট নীলবর্ণ, আর্সেনিকের ঠোঁট কালো বর্ণ। আর্সেনিকের ঠোঁট আমরা দেখলে বুঝতে পারবো, দেখবেন যে অনেকে বিড়ি সিগারেট প্রচুর পরিমাণে খাওয়ার ফলে এই ঠোঁটের নিচের ঠোঁটের মাঝখানটা দেখবেন যে সাদা মতো হয়ে গেছে, সাদা মতো হয়ে গেছে। অর্থাৎ সেতী রোগীদের যেমন ভাব দেখা দেয়, ঠিক ওই রকম সাদা বর্ণের হয়ে যায়। অর্থাৎ মনে হয় যেন ঘা বা ক্ষত হয়ে গেছে ঠোঁটে, এইটা দেখা যায় কালো বর্ণের ঠোঁট, মাঝখানে হচ্ছে সাদা। এটা দেখলে আমরা বুঝতে পারি এটা হচ্ছে আর্সেনিকের রোগী। আর্সেনিকের রোগী হচ্ছে আপনার খাদ্যদ্রব্যের গন্ধ সহ্য করতে পারে না। খাদ্যদ্রব্যের গন্ধ সহ্য করতে পারে না কারা কারা? আর্সেনিক, কলসিকাম, সিপিয়া, এই রোগীগুলো খাদ্যদ্রব্যের গন্ধ সহ্য করতে পারে না। আর জলীয় ফলমূল বা জলজ খাদ্যে অসুস্থতা দেখা দেয়। জলীয় ফলমূল বা জলজ খাদ্যে, অর্থাৎ যে খাবারগুলোতে পানির ভাগ বেশি থাকে সেই খাবারগুলোই সহ্য করতে পারে না। নেট্রাম সালফো কিন্তু জলীয় খাদ্যে এবং জলীয় ফলমূলে তার কষ্ট বাড়ে। এখন দেখেন আর্সেনিক ওষুধটা যখন তখন কিন্তু রোগীকে দেয়া যাবে না। আর্সেনিকটা কখন দিতে হবে জানেন? আর্সেনিকটা দিতে হবে যে যখন রোগীর হচ্ছে আপনার কলেরার ভেদবমি খুব প্রচুর পরিমাণে বটে, কিন্তু রোগী অতি শীঘ্র দুর্বল হয়ে পড়ে, তারপরে হচ্ছে ওই প্রসব পায়খানা বন্ধ হয়ে যায়, ঠিক আছে, ভেদবমি ও প্রসব বন্ধ হয়ে যায়। অর্থাৎ এই যে ভেদবমি তার বন্ধ হয়ে যাবে, প্রসবও বন্ধ হয়ে যাবে, তখনই আমরা আর্সেনিককে ব্যবহার করতে পারবো। কলেরায় বা আমাশায় যখন তখন ব্যবহার করা উচিত নাই। সাধারণত কলেরায় কেবলমাত্র তখনই আর্সেনিক ব্যবহার করা উচিত যখন রোগীর ভেদবমি বা প্রস্রাব বন্ধ হয়ে যায়, তখন আমরা আর্সেনিককে ব্যবহার করতে পারি। আর্সেনিকে রক্তস্রাব প্রবণতা আছে, যে কোনো দ্বার দিয়ে রক্তস্রাব দেখা দিতে পারে। আবার রক্তহীনতাও আছে, শোথও আছে। শোথ মানে ফুলে যাওয়া শরীর। এই দেখেন রক্তস্রাবের ওষুধ কোনগুলো? রক্তস্রাব আছে ইপিকাকে, রক্তস্রাব প্রবণতা আছে ল্যাকেসিসে, রক্তস্রাব প্রবণতা আছে ফসফরাসে, রক্তস্রাব প্রবণতা আছে ফসফরাস, ইপিকাক, তারপরে চায়নাতে আছে, তারপরে কার্বোভেজে আছে। এই ওষুধগুলোতে রক্তস্রাবের প্রবণতা দেখা দেয়। আর এর হচ্ছে তো আগেই বললাম যে সকল স্রাবই ক্ষতকর, সেটা ঋতু হোক বা যে কোনো স্রাব হোক, সেগুলো ক্ষতকর হয়। আর আর্সেনিকের রোগীগুলো কীভাবে শুয়ে থাকে? আর্সেনিকের রোগীগুলো চিত হয়ে, অর্থাৎ পিঠের উপর শুতে পছন্দ করে। আর্সেনিকের রোগীদের কিন্তু অর্শের যন্ত্রণা আছে। এই অর্শের যন্ত্রণা বসবার বা দাঁড়াইবার সময় বৃদ্ধি পায়, বসার সময় এবং দাঁড়াবার সময় বৃদ্ধি পায়। মলত্যাগের সময় যন্ত্রণা নেই বললেই চলে। মলদ্বার এত পরিমাণে ফেটে যায় যে রোগী প্রসব করতে গেলেও কষ্ট বোধ করে। অর্শের যন্ত্রণা বসবার বা দাঁড়াইবার সময় বৃদ্ধি পায়, কিন্তু মলত্যাগের সময় যন্ত্রণা নেই বললেই চলে।
তবে মলদ্বার এত পরিমাণে ফেটে যায় যে প্রসাব করতে গেলেও কষ্টবোধ করতে থাকে। আমাশয়ে মলত্যাগের পর মলদ্বার অত্যন্ত জ্বালা করে। আমাশয়ে মলত্যাগের পর মলদ্বার অত্যন্ত জ্বালা করতে থাকে, কিন্তু এই যে কোথানিটা কমে যায়। দেখেন, পেটের মধ্যে ডিস্টার্ব হয়, অর্থাৎ মলত্যাগের পূর্বে পেটের মধ্যে কামড়ানি, জ্বালা যন্ত্রণা, ব্যথা থাকে এবং মলত্যাগের সাথে সাথে উপশম হয়, এটা হচ্ছে রাস্টক্সে। আর মার্কসলের আমাশয়ে মলত্যাগের পরে কুণ্ঠন বা কোথ আরও বেড়ে যায়। আর আর্সেনিকে আমাশয়ে মলত্যাগের পর মলদ্বার জ্বালা করতে থাকে, মলদ্বার অত্যন্ত জ্বালা করতে থাকে, কিন্তু কুণ্ঠন কমে যায়। এটা আমাদের মনে রাখতে হবে যে রাস্টক্সে পেটের মধ্যে, আমাশয়ে পেটের মধ্যে যদি জ্বালা যন্ত্রণা থাকে, মলত্যাগের পর সে জ্বালা যন্ত্রণা কমে যায়। এটা আমরা দেখি নাক্স ভূমিকাতেও আছে যে তার সকল কষ্ট মলত্যাগ হইলেই উপশম হয়, অর্থাৎ মলত্যাগে সে উপশম বোধ করে নাক্স, কিন্তু বারবার বাথরুমে যায় কিন্তু পরিষ্কার হয় না। আমাশয় কিন্তু আমরা নাক্সকেও ব্যবহার করতে পারি। আর আর্সেনিক অ্যালবামে আমাশয়ে মলত্যাগের পর জ্বালা করে মলদ্বার এবং কুণ্ঠন কমে যায়। এখন দেখেন, এই আর্সেনিকে হৃৎপিণ্ডের যন্ত্রণা আছে, হৃৎপিণ্ডের বিবৃদ্ধি আছে, বুক ধড়ফড়ানি আছে, পায়ের ঘাম বা চর্মরোগ চাপা পড়ে বুক ধড়ফড়ানি দেখা দেয়, বুক ধড়ফড়ানি চিত হয়ে শুইলে বৃদ্ধি পায়। আর্সেনিকের রোগীগুলো কিন্তু চিত হয়ে শুতে ভালোবাসে, চিত হয়ে শুইলে তার বুক ধড়ফড়ানি বাড়ে। তারপরে হৃৎপিণ্ডে শোধ দেখা দেয়, হৃৎপিণ্ডের বাত হৃৎপিণ্ড আক্রমণ করিলে। দেখেন, নীলমণি ঘটকের একটা বইতে পড়ছিলাম যে আমাদের বাত ব্যথায় যেটা করলে আমাদের বাত ব্যথা কম থাকে সেটা না করাই উত্তম। কীরকম? যে আপনার যদি বাত ব্যথা টিপলে আরাম লাগে অথবা গরম সেঁক দিলে আরাম লাগে, আপনি এগুলো করলে হবে কি, আপনার এই বাত ওই স্থান পরিবর্তন করে ও কিন্তু উপর পানে ধাবিত হবে, উপর পানে যাবে, অর্থাৎ আপনার হৃৎপিণ্ড আক্রমণ করবে। তাই বাত ব্যথায় যা করলে ভালো লাগে সেই কাজগুলো করা যাবে না, করলে এই বাত সেই স্থান পরিবর্তন করে সে হৃৎপিণ্ড আক্রমণ করবে। আর আর্সেনিকের রোগীগুলোর মধ্যে দেখা যায় যে এদের হঠাৎ করে হাসি শুরু হবে, হাসি শুরু হওয়ার পর নাক দিয়ে পানি ঝরতে শুরু করবে, তারপরে তার ঠান্ডা লেগে যাবে। আর এর জিহ্বা কেমন? এর জিহ্বায় দাঁতের ছাপ থাকে। দাঁতের ছাপ থাকে কার? দাঁতের ছাপ থাকে হচ্ছে রাস্টক্সের, দাঁতের ছাপ থাকে মার্কসলের, তারপরে দাঁতের ছাপ থাকে হচ্ছে ম্যাগনেসিয়া কার্বের। তাহলে জিহ্বাতে দাঁতের ছাপ থাকবে আর মধ্যভাগে লাল রেখা থাকবে এবং সাদা লেপ আবৃত, সাদা লেপ থাকবে, মাঝখানে লাল রেখা দেখা দেবে। উঁচু বালিশে মাথা রেখে শুইতে ভালোবাসে, এটা সালফারও ভালোবাসে। আর অস্থিরতায় সে এপাশ ওপাশ করে মাথা নাড়তে থাকে, ওই শুয়ে মাথা নাড়তে থাকে কারা? এপিস বেলেডোনা, হেলেবরাস, টিউবারকুলিনাম। আর আমরা আর্সেনিককে এই যে আপনার যে কোনো ধরনের চর্মরোগে ব্যবহার করতে পারি, যদি সে চর্মরোগটা কালো বর্ণের হয়ে থাকে, কার্বাঙ্কল, ক্যান্সার, তারপরে হচ্ছে গ্যাংগ্রিন, এগুলোতে আমরা আর্সেনিককে ব্যবহার করতে পারি, আর্সেনিকে যদি সিমটম আমরা পাই। তাহলে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আমরা আগামীকালকেও কিন্তু আর্সেনিক পড়ব, কারণ আর্সেনিক অনেক বড় একটা ঔষধ। আর্সেনিক সম্বন্ধে আপনাদের যা জানা আছে 2-4 কথা আপনারা শেয়ার করেন।